আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বেলা 11টা থেকে শুরু হয়ে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত চলবে এই পরীক্ষা। কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 2934 আসনের বিপরীতে 1,25,418 শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনের জন্য 43 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র সহ একযোগে দেশের 8 বিভাগীয় কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ভর্তি পরীক্ষা আয়োজনে বহু বিনিদ্র রাত আমার টিম কাজ করেছেন। আমাদের এই টিমের সমন্বয়কারী হিসেবে আমাদের ডিন, সম্মানিত ডিন কলা অনুষদের এবং তার পুরো দল কাজ করেছে। ঢাকা এবং ঢাকার বাইরে 8টি বিভাগীয় শহরে আমরা এই আয়োজন করেছি, দেশব্যাপী আয়োজন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। দীপ্ত, কলা অনুষদের পরীক্ষা নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন, সে সাথে 8 বিভাগে একযোগে পরীক্ষা হওয়ায় বিষয়টি নিয়ে তারা কি বলছেন জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন যে পরীক্ষা কিন্তু সকাল 11টা থেকে শুরু হয়েছে এবং বেলা 12:30 পর্যন্ত চলবে। ইতিমধ্যে 1 ঘন্টা পরীক্ষা অতিবাহিত হয়েছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি, পরীক্ষা কিন্তু 100 মার্কের হবে, যার ভিতরে কিন্তু এমসিকিউ 60 মার্ক এবং 40 মার্ক কিন্তু রয়েছে বিষয়ভিত্তিক যে পরীক্ষা সেটি রয়েছে। এবং আমরা দেখেছি সকাল থেকেই পরীক্ষার্থীরা কিন্তু তাদের পরীক্ষার হলে আসছেন এবং যে নির্দেশনা ছিল 10টার মধ্যে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে, সেই নির্দেশনাটি কিন্তু মেনে পরীক্ষার্থীরা এসেছেন। এবং আমরা দেখেছি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে আসতে পারে সেজন্য কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় ট্রাফিকের যে ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বাহিনীর সদস্যদের বাড়ানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষার হলে আসতে পারে এবং কোনো ভোগান্তি ছাড়াই পরীক্ষা দিতে পারে। এবং আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে এবার যে পরীক্ষা হচ্ছে সেখানে যে অভিভাবকদের বসার জন্য বিভিন্ন জায়গার ব্যবস্থা করেছে, যেটি বিগত বছরে ছিল না। আমরা কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলেছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে এবার পরীক্ষায় যে কোটার যে একটি বিষয় ছিল, মুক্তিযোদ্ধা কোটার যে নাতনি সন্তানরা যে কোটা পেত, সেটি কিন্তু সংস্কার করা হয়েছে। এবার শুধু যে মুক্তিযোদ্ধাদের সন্তান রয়েছে তারাই আসলে এই কোটার আওতাভুক্ত থাকবে, এছাড়া কিন্তু অন্য কেউই এই কোটার আওতাভুক্ত থাকবে না, এমনটি জানিয়েছে। এবং এবার এই পরীক্ষা থেকে এইটি কার্যকর হবে বলে আমাদেরকে জানিয়েছে উপাচার্য। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হলেই কিন্তু প্রশ্ন ফাঁসের একটি গুজব বা একটি আশঙ্কা থাকে। এবার কিন্তু উপাচার্য যেটি জানিয়েছেন, এবার তারা অনেক সতর্ক রয়েছেন এবং এবছর এমন ধরনের কোনো গুজব ছড়ায়নি। এবং আরেকটু যদি বলে রাখি যে এবার 1,25,000 শিক্ষার্থী কিন্তু আবেদন করেছেন এবং প্রত্যেকটি সিটের বিপরীতে 43 জন শিক্ষার্থী লড়াই করবেন এবং 12:30টায় পরীক্ষা শেষ হবে। তো মারফি, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার সবশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে কলেজ গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পেছনে এক মেয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন শিমুল নামের এক কলেজ শিক্ষার্থী। প্রক্টোরিয়াল টহল টিম সেখানে উপস্থিত হলে শিমুল মোটরসাইকেলে করে মেয়েটিকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে মোটরসাইকেল থেকে পড়ে যান শিমুল ও তার সঙ্গী। শিমুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আন্দোলনকারীরা জানান, এটি দুর্ঘটনা, শিমুল কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তা নিরপেক্ষ তদন্তের দাবি করেন। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। মারফি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী কলেজ শিক্ষার্থীর যে মরদেহ উদ্ধারের পর কিন্তু রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। মূলত গতকালকেও কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু গতকালকে ঢাকা রাজশাহী যে মহাসড়ক সেটি রাত্রে কিন্তু অবরোধ করেছিল। আজকে সকাল থেকে, যদিও আজকে কলেজ বন্ধ, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এই যে রাজশাহীর, এটি কিন্তু রাজশাহীর আরডি এবং সাহেব বাজার গুরুত্বপূর্ণ একটি সড়ক রয়েছে, সেখানে তারা কিছুক্ষণ আগে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। তারা আসলে বলছেন যে গত বৃহস্পতিবার রাজশাহী কলেজের যে শিক্ষার্থী শিমুল ছিল, তিনি বিজ্ঞান ভবনের কাছে তার বান্ধবী কিনে বসেছিলেন, একটা যে প্রক্টোরিয়াল বডি সেখানে আসে। পরবর্তীতে আসলে কি হয়েছে সেটি তারা আসলে জানেন না এবং তারা বলছেন যে ঘটনা আসলে ওই দিন কি ঘটেছিল তারা সেটি জানার জন্য তারা এরই মধ্যে প্রক্টোরিয়াল বডির কাছে দাবি জানিয়েছিলেন যে ওই দিনকার ঘটনা যে সিসিটিভি ফুটেজ সেটি তারা আসলে দেখতে চাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যেহেতু এখন পর্যন্ত আসলে কোনো ধরনের যে সুরাহা সেটি কিন্তু এখন পর্যন্ত যেহেতু হয়নি, এই কারণে তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল যে বডি রয়েছে তাদের কিছু দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা আসলে বলছেন যে আজকের মধ্যে তারা আসলে এই হত্যাকাণ্ডের যে সুষ্ঠু তদন্ত সেটি তারা আসলে দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে আগামী দিনে যদি এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার যদি আসলে সুষ্ঠু তদন্ত না হয় তাহলে কিন্তু তারা আসলে কঠোর আন্দোলনের কিন্তু আসলে ঘোষণা দিচ্ছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে এখানে তারা অবস্থান করার ফলে কিন্তু পুরো যে রাজশাহী যে সাহেববাজার জিরোপয়েন্ট যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে এখন পুরোটাই অবরুদ্ধ রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আসলে ঘিরে রেখেছেন এবং তারা আসলে সতর্ক অবস্থানে রয়েছে। তো মারফি, এই ছিল আমার কাছে রাজশাহী কলেজের সামনে থেকে শিমুল হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। রকি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বিজয় সরণি এলাকায় যানজট নিয়ন্ত্রণে আজ থেকে নতুন নিয়মে কার্যকর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই নিয়মে জাহাঙ্গীর গেট হতে বিজয় সরণি হয়ে ডানে যান চলাচল বন্ধ করে দিয়েছে ডিএমপি। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণিতে রয়েছেন সহকর্মী আশিকুর রহমান, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। আশিকুর, নতুন এই নিয়মে চালক ও যাত্রীরা কি বলছেন জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে কিন্তু আজকে যে ব্যবস্থাপনা ট্রাফিক বিভাগ নিয়েছে সেটি আসলে তাদের ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখছিলাম যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাপনায় যারা রয়েছেন। আমি এখন একটু কথা বলতে চাই ডিসি ট্রাফিকের তেজগাঁও জোনের ডিসি রফিকুল ইসলাম। আপনি আমাদেরকে একটু বলবেন যে সকাল থেকে আপনারা যে সিস্টেমটি চালু করেছেন সকাল থেকে আসলে কেমন দেখছেন, যে মানুষ আসলে বিব্রত বোধ করছে কিনা বা আপনাদের ব্যবস্থাপনা কেমন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি মানুষের এই ট্রাফিক জ্যামের ফলে যে সৃষ্ট দুর্ভোগ এটি কমানোর উদ্দেশ্যে আমরা আজকে এই বিজয় সরণি রাইট টার্ন বন্ধের যে প্রজেক্ট সেটি আমরা গ্রহণ করেছি। এটি যদি আমরা পজিটিভ ফিডব্যাক পাই সম্মানিত নাগরিকদের কাছ থেকে তাহলে এটি আরও ভালোভাবে বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপ নেওয়ার সেগুলো আমরা নিব। আর এটি যদি জনদুর্ভোগ কমাতে যদি সমর্থ না হয় তো নিঃসন্দেহে আমরা আগের অবস্থায় আবার ফিরে যাব। আমরা আশা করছি যে ইতিমধ্যে যে মানিক মিয়া এভিনিউ, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউতে যে আমরা যে ডাইভারশন দিয়েছি এতে আমরা মানুষের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবং জনদুর্ভোগ কিছুটা কমেছে। ট্রাফিক জ্যামের কারণে যে জনদুর্ভোগ হয়, আশা করছি এটি সফল হবে। মারফি, শুনছিলেন কর্মকর্তা যেমনটি বলছিলেন যে তারা আশাবাদী যে এটি পজিটিভ রেসপন্স তারা পাবেন এবং আমরাও কিন্তু দেখছি সাধারণ মানুষ যারা রয়েছেন যারা যাতায়াত করছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন, এমনটা কিন্তু আমরা দেখছি। মারফি, এই ছিল আমার কাছে বিজয় সরণি থেকে। ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন বিএনপির নেত্রী। বাসায় থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। দ্য লন্ডন ক্লিনিক থেকে শুক্রবার স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30 খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান পুত্র তারেক রহমান। সে সময় গাড়িতে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। হাসপাতালের সামনে ছিলেন দলীয় নেতাকর্মীদের উপস্থিতি। বর্তমানে তারেক রহমানের উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় আছেন মা খালেদা জিয়া। বাসায় থাকলেও লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা
এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সেই অনুযায়ী চিকিৎসা চলবে। পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে আপনাদের মাধ্যমে। আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। উনি স্লো পয়জন দিয়েছে নিশ্চিত, যে নাহলে আজকে উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। 111-এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রিজভী বলেন, ভয় দেখিয়ে লাভ নেই, সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সব সময় সোচ্চার ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। জনগণের রক্তের ফসল বিভিন্ন সামরিক শাসনে দেখেছি, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন। তো যদি এগুলোরই পুনরাবৃত্তি হয় তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 111-এর একটি ছায়া। এখনকার কথা শুনে মনে হচ্ছে। নতুন আলুর সরবরাহ বাড়ায় কেজিতে 5 থেকে 7 টাকা কমেছে আলুর দাম। পাশাপাশি হাতের নাগালে সব ধরনের সবজির দাম 30 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম, তবে দাম বেড়েছে ডিমের। মাসব্যাপী দাম বাড়ার তালিকায় রয়েছে সব ধরনের চাল। এতে কিছুটা বিপাকে পড়েছে মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা দায়ী করছেন উৎপাদক ও ডিলারদের, তবে ব্যবসায়ীদের এসব খোঁড়া যুক্তি মানতে নারাজ ক্রেতারা। বলছেন সিন্ডিকেট এখনো সোচ্চার আছে, প্রয়োজনে বাজার তদারকি বাড়ানোর। প্রতি সপ্তাহে কমতেছে, এই সপ্তাহে সর্বনিম্ন কমতেছে। সিম হয়েছে 20 থেকে 25 টাকা কেজি, তারপরে আলু 20 থেকে 25 টাকা কেজি, টমেটো 20 থেকে 30 টাকা কেজি। শীতকালীন যে সবজিটা ভরপুর আমদানি থাকার কারণে সবজির দামটা মোটামুটি কম। 1 মাস ধরেই চালের দাম বেশি, প্রতিটা চালে 8 থেকে 10 টাকা করে বেশি, আবার কোনোটা দেখা যাচ্ছে 10 থেকে 15 টাকাও বেশি। 1-2 টাকা বাড়া না, কেজিতে 8 থেকে 10 টাকা বাড়ছে। তো আসলে এটা বাড়ছে কিন্তু এই যে মেলার যারা আছে আর কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। হ্যাঁ, তুলনামূলকভাবে সবজির দাম এখন তো একেবারেই কম, তাতে করে খুবই সাশ্রয়ী এখন বর্তমান সময়ে। সরকার কি করবে, ট্রান্সপোর্টেশন কস্ট কমলেই তো অটোমেটিক মাছের দাম কমে যাবে। বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে পণ্যের দামের বিষয়ে বিস্তারিত জানাবেন। যে মারফি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে একটু বলে রাখি যে চালের দাম কিন্তু এখনই কমেনি। সেই বস্তাপতি যে 25 কেজির বস্তাপতি 300 থেকে 350 টাকা যে বৃদ্ধি পেয়েছে সেটি এখনো অপরিবর্তিত রয়েছে। তবে বরিশালে যে খুচরো তেলের বাজার সেটি কিন্তু এখন এক পর্যায়ে বলা যায় আগুনের মতো, তার কারণ প্রতি সপ্তাহে 5 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। আজকের যে বাজার খুচরো তেল কিন্তু সেখানে 185 টাকা থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছুটা হচ্ছে কাঁচা শাকসবজির দাম কিছুটা হচ্ছে কমেছে, যেমন বরিশালের বাজারে আলু কিন্তু 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে অনেক অংশই কমতে শুরু করেছে, কারণ এর আগেও আপনাকে বলেছিলাম যে বরিশালে যেই সবজিগুলো উৎপাদিত হয় সেগুলো কিন্তু শীতের শেষ সময়গুলোতে সাধারণত উঠতে শুরু করে। তো বরিশাল বিভাগে যে পরিমাণে সবজি এখন উৎপাদিত হয় তা থেকে বরিশালের সাধারণ মানুষের চাহিদা মেটানো সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি অফিস থেকে। তো এখন কিন্তু সেই সবজিগুলো উঠতে শুরু করেছে এবং বরিশালের বাহির থেকেও যে সবজিগুলো আসছে এখন বরিশালের সবজির দাম অনেক অংশই কম। তবে একটু আপনাকে জানিয়ে রাখি যে বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3 দিন কিন্তু সাধারণত বরিশালের যে পোলট্রির উপরে অর্থাৎ মুরগির উপরে বেশ একটি প্রভাব থাকে। সেখানে
সেখানে কিন্তু দাম বেড়েই থাকে, 10 টাকা 15 টাকা 20 টাকা পর্যন্ত বাড়তে থাকে। তবে আজকে যেহেতু আপনি জানবেন যে শনিবার, আজকেও কিন্তু গতকাল শুক্রবারের দামই রয়েছে। পোলট্রি কিন্তু 180 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে আজকেও। তো সুতরাং আগামীকালকে কিছুটা কমতে পারে বলে আসলে ব্যবসায়ীরা বলেছেন। আর আমরা জানতে চেয়েছিলাম যে আসলে দামটা বৃদ্ধি কেন। তারা বলছেন যে আমদানি কম কিন্তু তাদের বিক্রি বেশি, সুতরাং দামটা অটোমেটিকলি বেড়ে যায়। আর অন্যান্য যে পণ্য সামগ্রীগুলো রয়েছে, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য পণ্য সামগ্রী, সেগুলো অপরিবর্তিত রয়েছে। আগের দামে রয়েছে গরুর মাংস, খাসির মাংস একই দামে বিক্রি হচ্ছে 750 টাকা গরুর মাংস এবং খাসি 1100 টাকায় বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।